আমি একটা আবেদন করেছিলাম। আমি মানে যেহেতু তার আগে রাজভবন থেকে যে চিঠিটা এসেছিল সেখানে উল্লেখ করা ছিল যে হিজ এক্সেলেন্সি যাকে আর কি অথরাইজ করবেন, নমিনেট করবেন, তিনি আমার শপথ বাক্য পাঠ করাবেন। এমন তাহলে অনারেবল স্পিকার যদি আমার শপথ বাক্যটা পাঠ করান তাহলে তো আমি আরো খুশি হব, কারণ আমি তো মানে অ্যাসেম্বলির নির্বাচিত হয়েছি, রাইট? অ্যাসেম্বলি মেম্বার হব আমি। তো সেটাই আমি ওনাকে আবেদন জানিয়েছি। আমি এখনো আমার দলের সাথে কথা বলবো, অবশ্যই আমার নেতৃত্বকে আমি জানাবো এবং বিধানসভায় অনারেবল স্পিকারকে জানাবো, আমার পরিষদীয় দপ্তরে সকল আমার লিডারদের জানাবো, তারপরে আমি ডিসিশন নেব। দ্বিতীয় চিঠি একেবারে রাজভবনের তরফে এসেছে, 3 পাতার দীর্ঘ চিঠি, যেখানে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার অনুরোধ করা হয়েছে দুজনকে। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী, অর্থাৎ তৃণমূলের টিকিটে যিনি জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং ভগবান গোলার যিনি বিধায়ক উপনির্বাচনে জিতেছেন, দুজনকে ফের অনুরোধ করা হয়েছে রাজভবনে এসে শপথ গ্রহণ করার জন্য। এরই পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী যদি শপথ না নেন কি কি জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ করা হয়েছে। চিঠিতে কথা উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাজভবনে এসেই শপথ নিয়েছেন। এখন তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনো উল্লেখ চিঠিতে নেই, এমনটা দাবি তৃণমূল শিবিরের। এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাজভবনের টুইট, অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার শামিল, এই কথা উল্লেখ করা হয়েছে টুইটে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর। এখন নিঃসন্দেহে দেখার বিষয় যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা শেষ পর্যন্ত কোথায় শপথ বাক্য পাঠ করবেন, শপথ বাক্য কে পাঠ করাবেন, এই যে জটিলতা তৈরি হয়েছে কিভাবে এবং কত দ্রুত সেই জটিলতার অবসান হয়। এক্ষেত্রে কিন্তু প্রথমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে ভগবান গোলার বিধায়ককে জয়ী প্রার্থীকে চিঠি পাঠায় রাজভবন, এবং দুজনকেই বলা হয়েছিল যে রাজভবনে 12টা থেকে 12:30টার মধ্যে তাদের শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়, অনুরোধ জানানো হয়। কিন্তু এই চিঠি পাওয়ার পর দুই জয়ী প্রার্থী তারা কিন্তু কথা বলেন অধ্যক্ষের সঙ্গে, এবং আলাপ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন যে রাজভবনে তারা পাল্টা চিঠি পাঠাবেন, এবং সেই চিঠি পাঠিয়ে তারা অনুরোধ জানান, ইচ্ছা প্রকাশ করেন যে তারা ইচ্ছুক তাদের যেন অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করান। এই কথা জানিয়ে গতকাল তারা রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। আজকে বেলা 1টা নাগাদ রাজভবন থেকে ফের চিঠি আসে এই দুজনের কাছে, এবং সেই চিঠি কিন্তু একটা দীর্ঘ চিঠি, প্রায় 3 পাতার এই চিঠিতে কিন্তু প্রতি ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে যে একজন জয়ী প্রার্থী তিনি শপথ নেওয়ার ক্ষেত্রে যদি গড়িমসি করেন, তিনি যদি শপথ না নেন তাহলে তাদেরকে কি কি সমস্যার মধ্যে পড়তে হবে। এক্ষেত্রে উল্লেখ করা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা উপনির্বাচনে জিতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তারা কিন্তু রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কতজন তারা রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন এবং শপথ না নিলে তাদেরকে কি কি সমস্যার মধ্যে পড়তে হবে, সুপ্রিম কোর্টের আইন দেখিয়ে সেই কথাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। এমনকি চিঠিতে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে একজন জয়ী প্রার্থী তিনি কোথায় শপথ নেবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একমাত্র রাজ্যপালই নিতে পারেন। স্বাভাবিকভাবে সংবিধানের উল্লেখ করে রাজভবনের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে একমাত্র রাজ্যপাল তিনি শপথ দিতে পারেন, অথবা তার মনোনীত কেউ যাকে তিনি মনোনীত করবেন তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন, এবং কোথায় শপথ বাক্য পাঠ করানো হবে সেটা কিন্তু একেবারেই রাজ্যপালের এখতিয়ারভুক্ত। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আইনগতভাবে যে কথা উল্লেখ করা হয়েছে তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু চিঠিতে একবারের জন্য উল্লেখ করা হয়নি যে রাজভবনে তাদের শপথ বাক্য কে পাঠ করাবে। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যা বুঝেছি যে শপথ বাক্য কে পাঠ করাবেন এই শব্দটা নিয়েই কিন্তু তাদের আপত্তি আছে।